আজকের বাছাই করা তাজা সংবাদ, শুরুতেই শিরোনাম। নোটবন্দির পর গ্যাসবন্দি, জ্বালানি সংকট নিয়ে মোদী সরকারকে নিশানা তৃণমূলের। সুখবর, ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি ইরানের। দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক, আজই স্থির হবে বাংলার প্রার্থী তালিকা। বাণিজ্য নিয়ম মানছে না ভারত সহ 16 দেশ, ফের গোসা ট্রাম্পের, শুল্ক চাপানোর হুঁশিয়ারি। জ্বালানি নিরাপত্তা নিয়ে ইরানের সঙ্গে গোপন বৈঠক দিল্লির, হরমুজ জট কাটাতে তৎপর জয়শঙ্কর। ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই, করোনার পর ফের অশনি সংকেত চাকরির বাজারে। স্বাস্থ্যসাথী প্রকল্পে টলিপাড়া 7,000 টেকনিশিয়ান, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উদ্যোগ সাংসদ দেবের। হরমুজ প্রণালীতে মাইন পেতে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইরান, আতঙ্কে বিশ্ব তেলের বাজার। লাইনে দাঁড় করানো সরকার, গ্যাস সংকটের মধ্যে কেন্দ্রকে নোটবন্দি, এসআইআর খোঁচা তৃণমূলের। ভোট পিছোবে না, কবে ও কদফায় পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট হবে ঠিক করে ফেলল নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে দুর্যোগের ভ্রুকুটি, কালবৈশাখীর দাপটের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কালোবাজারি আটকাতে হবে, গ্যাস সংকট রোধে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের। যুদ্ধ থামাতে রাজি তেহরান, কিন্তু কোন শর্তে, স্পষ্ট জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। ময়দানে নামছে তৃণমূলের স্পেশাল 40, রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপাতে তৈরি তৃণমূল কংগ্রেস। 14ই মার্চ ব্রিগেড মাতাবেন মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ, রাজনৈতিক মহলে শোরগোল। ভারতের ওপর চাপ সৃষ্টি করতে তদন্ত শুরু আমেরিকার, ফের বসতে পারে বাড়তি শুল্ক। লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। 26-এর ভোট ময়দানে গেরুয়া সৈনিক কারা, নাড্ডার বাড়িতে শ্রমিক শুভেন্দুর দীর্ঘ বৈঠক। রাজ্যে মজুদ গ্যাস বাইরে পাঠাবেন না, জ্বালানি সংকটে ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে এসওপি। পালিয়েছেন মোদী, উপসাগরীয় যুদ্ধ নিয়ে মন্তব্য কংগ্রেসের, রাজনীতি করছে পাল্টা প্রধানমন্ত্রীর। 26-এর নির্বাচনের আগে শুভেন্দুর জেলায় ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। বাংলায় প্রথম দফায় 100 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস, তালিকায় অধীর, মৌসুম, শুভঙ্কর। দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স মধ্যপ্রাচ্যে সরাচ্ছে আমেরিকা, কিমের সামনে খোলা ময়দান। তেল কিনতে ব্যারেল পিছু গুনতে হবে $200, শুধু সময়ের অপেক্ষা, বিশ্বকে আগাম হুঁশিয়ারি ইরানের। 28 দিনের রিচার্জ স্ক্যাম, মেয়াদ শেষ হলেও ইনকামিং কল বন্ধ করা অনৈতিক, সংসদে সরব রাঘব চাড্ডা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে ইরান, চীন, রাশিয়া ছাড়া আর বাকি দেশের জাহাজ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অন্য কোনো দেশের তেলবাহী জাহাজ গেলেই ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সমস্যায় পড়েছিল ভারতও, তবে এবার সেই চিন্তার কালো মেঘ কাটল ভারতের উপর থেকে। ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই এই খবর ভারতের জন্য বিরাট স্বস্তির। সূত্র জানিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে কথোপকথনের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় ট্যাঙ্কারগুলিকে নিরাপদে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলির মধ্যে একটি, যা বিশ্বব্যাপী তেল এবং প্রাকৃতিক সম্পদের একটি বড় অংশ বহন করে। জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারতীয় ট্যাঙ্কার পুষ্পক এবং পরিমল নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যেতে সক্ষম হয়েছে। ভারতের জন্য হরমুজের দরজা খুলে দেওয়া হলেও বর্তমানে আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলের জাহাজগুলির জন্য এখনও এই পথ বন্ধ রাখা হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে জয়শঙ্কর ও আরাঘচিরের মধ্যে তৃতীয় বৈঠক হয়েছে। তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। সূত্র আরও জানিয়েছে যে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কেবল ইরানের সঙ্গে নয়, বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের সঙ্গেও সমন্বয় করেছেন। তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই
ল্যাভরভ এবং ফরাসি বিদেশমন্ত্রী জিন নোয়েল বারোর সঙ্গেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার লক্ষ্য ছিল সামুদ্রিক বাণিজ্য পথ খোলা রাখা এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত রোধ করা। আগামী সোমবার সম্ভবত বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, তার আগে প্রার্থী তালিকা প্রস্তুত করতে ব্যস্ত বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছে বিজেপি নির্বাচনী কমিটি। থাকতে পারেন নরেন্দ্র মোদীও। আগামী শনিবার বঙ্গ সফরে আসছেন মোদী। তার আগে এদিনের বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার একাধিক ভোটে তেমন আশানুরূপ ফল হয়নি বিজেপির। ২৬-এর নির্বাচন গেরুয়া শিবিরের কাছে ডু অর ডাই ম্যাচের মতো। বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী এক জনসভার মঞ্চ থেকে সে কথা আগেই দাবি করেছেন। এবার আবার ভোট হবে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে। তাই এবারের ভোট নিয়ে বঙ্গ বিজেপির মাথা ব্যথা অনেক বেশি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গ বিজেপির অবস্থা এখনও বেশ সঙ্গীন। একে তো দক্ষ সংগঠকের অভাব, তার উপর অন্তর্কলহ তো রয়েছে। এসআইআর ভোট বাক্সে বিজেপিকে তেমন লাভ দিতে পারবে না বলেও মনে করা হচ্ছে। তাই যথেষ্ট চাপে পদ্ম শিবির। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা সাজানোর ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। জানা গিয়েছে, যারা এই মুহূর্তে বিধায়ক তাঁদের প্রায় সকলের ভোটে টিকিট পাচ্ছেন। এছাড়া দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সকলকেই দেওয়া হতে পারে টিকিট। সেক্ষেত্রে দিলীপ ঘোষ টিকিট পান কিনা, পেলেও তাকে কোন কেন্দ্রে দেওয়া হয় সেদিকে বিশেষ নজর রয়েছে সকলের। মোদির মুখে বারবার তরুণ প্রজন্মের কথা শোনা যায়। সূত্রের খবর, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বেশ কয়েকজনকে টিকিট দেওয়া হতে পারে। তবে শোনা যাচ্ছে শুধুমাত্র বিনোদনী আর গ্ল্যামার কাজে লাগিয়ে ভোট জয়ের পক্ষে নয় গেরুয়া শিবির। তাই দলের সঙ্গে যুক্ত নয় তেমন কোনো তারকাকে টিকিট দেওয়া হবে না। যদিও কারা টিকিট পাবেন সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর। ইরান যুদ্ধের মধ্যেই ভারতসহ ১৬টি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। এবার কোন কারণে ক্ষেপে উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ১৬টি দেশের বিরুদ্ধে হোয়াইট হাউসের অভিযোগ, তারা নিয়ম না মেনে বাণিজ্য করেছেন। বুধবার মার্কিন বাণিজ্য দপ্তরের আধিকারিক জেমিসন গ্রির জানান, সে দেশের আইন মেনে অভিযুক্ত দেশগুলির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দেশগুলির উপর বাড়তি শুল্ক চাপানো হতে পারে। হোয়াইট হাউস বেআইনি বাণিজ্যের অভিযোগে ১৬টি দেশের যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন। জেমিসন গ্রির জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের বিরুদ্ধেও তদন্ত শুরু করার কথা জানিয়েছে। নিজেদের বাণিজ্যিক সঙ্গী সহ অন্য দেশগুলির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আমেরিকার? ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে ১৬টি দেশ ঘরোয়া এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সঙ্গতিহীনভাবে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে। এছাড়াও কয়েকটি দেশ তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ব্যবহার করে অল্প দামে বিপুল পরিমাণ পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ। একই ধরনের অভিযোগে আরও ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা ভাবছে আমেরিকা। গ্রির জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ম না মেনে বাণিজ্য করা বন্ধ করতে চান। সেক্ষেত্রে তিনি আবার শুল্ক চাপাতে পারেন এই দেশগুলির উপরে। বিশেষজ্ঞদের বক্তব্য, যুদ্ধের বাজারে গোটা বিশ্বের অর্থনীতি এমনিতেই টালমাটাল। অধিকাংশ দেশ কম বেশি অস্বস্তিতে পড়েছে। এই অবস্থায় নয়া হুঁশিয়ারি দিয়ে শত্রু বাড়াচ্ছেন ট্রাম্প। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক সুতোয় বাঁধা দেশগুলি কিভাবে মার্কিন শুল্কের চাপ মোকাবিলা করবে তা এখনও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রবীন্দ্রনারায়ণ রবি। কলকাতা লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন তিনি শপথ নেন। শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায় ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নির্ধারিত সূচি মেনে সকাল 11:30 নাগাদ শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের আগে ও পরে পরিবেশিত হয় জাতীয় গান বন্দে মাতারাম ও জাতীয় সঙ্গীত জনগণ মন। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নবনিযুক্ত রাজ্যপাল। এর আগে সিভি আনন্দ বোস হঠাৎই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই পদ শূন্য হয়ে পড়ে। এরপর স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনারায়ণ রবিকে। এতদিন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার কলকাতায় পৌঁছন তিনি ও তার পরের দিনই শপথ নেন নূতন দায়িত্বে। তামিলনাড়ুর রাজ্য
রাজ্যপাল থাকাকালীন সময়ে ডিএমকে সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধে জড়িয়েছিলেন রবি। বিশেষ করে বিভিন্ন বিল অনুমোদন ঘিরে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের সরকারের সঙ্গে তাঁর টানাপোড়েন প্রকাশ্যে আসে। এমনকি রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে নেতৃত্ব। অন্যদিকে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, রাজ্যপালের এই হঠাৎ পদত্যাগের খবরে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যদি কোনো রাজনৈতিক চাপের কারণে এই পদত্যাগ হয়ে থাকে তাহলে তাতে অবাক হওয়ার কিছু নেই। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিষাদল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা। ফলে পঞ্চায়েত ভোটের পর এই গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। তবে আনুষ্ঠানিকভাবে এই পঞ্চায়েত এখনও তৃণমূল পায়নি। অনাস্থা ভোটের পরই ফলাফল সামনে আসবে। মহিষাদল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 16টি। পঞ্চায়েত ভোটে বিজেপি 8টি ও তৃণমূল 8টি আসন পায়। টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি। তারাই এতদিন বোর্ড চালাচ্ছিল। তবে বুধবার বিকেলে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অনন্ত। ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 9টিতে। বোর্ড গঠনের জন্য যা সংখ্যাগরিষ্ঠ। তৃণমূলে যোগ দিয়ে অনন্ত বেরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। ভারতীয় জনতা পার্টিতে অন্যের নিন্দা ছাড়া কিছু হয় না। কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে বঞ্চনা করেছে। উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। অনন্ত বেরা ছাড়াও বিজেপির লক্ষা 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন যুব মোর্চা নেতা সুব্রত চৌধুরী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ছন্দা বর্মন ধারা সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়রা। জেলায় জেলায় প্রথমে অবজারভার, তারপর মাইক্রো অবজারভার, এবার দফা ভাগ করে প্রার্থী তালিকা প্রকাশে তোড়জোড় শুরু হয়েছে। যা দেখে কেউ কেউ বলছেন, নির্বাচন কমিশনের ধাঁচে চলছে প্রদেশ কংগ্রেস। চর্চা যেমনই হোক, আপাতত খবর প্রথম দফায় বাংলায় দলের জন্য 100 জনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে এআইসিসি। তারপরে আরও 2টি ধাপে প্রকাশিত হতে পারে বাকি প্রার্থীদের তালিকা। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় দিল্লি পাড়ি দিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। নির্বাচন কমিশন বাংলায় ভোট ঘোষণা করে দিলে প্রায় গায়ে গায়ে প্রথম 100 জনের তালিকা ঘোষণা করে দিতে পারে দল। গত সোমবার ও মঙ্গলবার 2 দফায় প্রথমে প্রদেশ নির্বাচন কমিটি ও পরে রাজ্য পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্ক্রিনিং কমিটি ও জেলা ওয়ারি পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক হয়েছে। দীর্ঘদিন বাদে এআইসিসি নেতৃত্বের কথা মতো সেই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। এআইসিসি ও প্রদেশ সভাপতির কথায় যে প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সেই প্রস্তাব নিজেই সকলকে জানিয়েছেন অধীর। একটি সূত্রের দাবি, সবকটি জেলা থেকে প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রদেশকে পাঠানো হলেও মুর্শিদাবাদ জেলা প্রার্থী তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠাননি সভাপতি মনোজ চক্রবর্তী। সেই তালিকায় গোপনীয়তা রেখে বিধান ভবনের গত বৈঠকেই পর্যবেক্ষক গোলাম মীরের হাতে তুলে দিয়েছেন অধীর নিজে। একটি অংশের দাবি, সেই তালিকায় বিধানসভার প্রার্থী হিসেবে অধীরের নামও রয়েছে, যদিও তাতে কোনো পক্ষই এখনও শিলমোহর দেয়নি। প্রথম দফায় যে 100 প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে এআইসিসি, তাতে প্রাথমিকভাবে টপ প্লেয়ারদের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মালদহ, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমানের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে প্রথম দফায়। দলের একটা অংশের আরও দাবি, মালদহের জন্য মৌসুম নূর সহ তার পরিবারের আরও 2-1 জনের নাম থাকতে পারে। তবে প্রথম তালিকায় না হলেও কোনো তালিকায় প্রদেশ সভাপতির নামও থাকতে পারে বলে মত দলের সেই অংশের। যদিও প্রদেশ সভাপতি নিজে মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা পুরনো একটি উক্তি। বলেছেন, 294 আসনে আমি প্রার্থী। তার ব্যাখ্যা, দল নতুন আশা নিয়ে 294 কেন্দ্রে প্রার্থী দিচ্ছে। 20 বছর পর একা লড়াই, তাতে হারজিত যাই আসুক, তার সব দায়ী আমার। আমি দলের সকল প্রার্থীর হয়েই লড়ব। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে আটকাতে দক্ষিণ কোরিয়ায় মাটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করেছিল আমেরিকা। কিন্তু ইরান যুদ্ধের জেরে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী থার্ড এর কিছুটা অংশ দক্ষিণ কোরিয়া থেকে সরানো হয়েছে। সংবাদ সংস্থা CNN সূত্রে এমনটাই খবর। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। মনে করা হচ্ছে ওই হামলা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে খোলা ময়দান পেয়ে যাবেন না তো কিম? যে ভিডিওটি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে একাধিক বড় ট্রাকে চাপিয়ে থার্ড বা টার্মিনাল হাই অলিটিটিউড এরিয়া ডিফেন্সের একাংশ কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সোসিইংয়ের
রাস্তায় গোপনীয়তা রক্ষা করে এই কাজ শুরু হলেও সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যায় ঢাকা ঢুকো দেওয়া ট্রাকগুলি। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে ইরান ক্রমাগত হামলা চালানোয় কতটা বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে। এদিকে সূত্রের খবর, দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করে বলেছে এই সুযোগ নিতে পারেন কিম। দেশটির উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুখ্যাত একনায়কের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একটি সূত্রে দাবি, ভিডিওটি ৩রা মার্চ রাতে সিওল থেকে ২৩০ কিলোমিটার দূরত্বে থার্ড রেডার বেসের কাছে সোসিয়ংরির অঞ্চলের। সত্যি কি মধ্যপ্রাচ্যের কোনো দেশ বসানো হবে থার্ড? এ বিষয়ে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি পেন্টাগন। সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর প্রয়োজন হবে, কিন্তু সেক্ষেত্রে অসুরক্ষিত হয়ে পড়বে দক্ষিণ কোরিয়া। কিমের জন্য বিকল্প ব্যবস্থা করবে আমেরিকা এখন স্পষ্ট নয়। প্রসঙ্গত, যুদ্ধের জেরে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। এরপরেও সংঘাত থামার নাম নেই। উল্টে বুধবার মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। নতুন করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তেহরান হামলা চালিয়েছে বলেই খবর। দুবাই বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আহত হয়েছেন এক ভারতীয় সহ 4 জন। বাহারিনেও হামলা হয়েছে। এছাড়াও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসেনি। এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজে হামলায় মৃত্যু হয়েছে 2 ভারতীয়র, নিখোঁজ 1।